মোহাম্মদ বাদশাহ নিজের মহলের ছাদে পায়চারি করতে করতে হঠাৎ তার চোখ মহলের পার্শ্ববর্তী এক ঘরের ছাদের উপর পড়ে, যেখানে খুব সুন্দরী এক মহিলা নিজের কাপড় রোদে মেলাচ্ছিল। ঠিক তখন বাদশাহ এক দাসীকে ডেকে জিজ্ঞেস করলো, এই মহিলাটিকে। দাসী তখন উত্তর দিল, মহোদয়, এ তো আপনার চাকর ইব্রাহিমের স্ত্রী। এটা শুনেই বাদশাহ নিচে নেমে এলো, কিন্তু এই মহিলাটির ছবি তার মনের মধ্যে ঘুরতে লাগলো। এরপর বাদশাহ তার চাকর ইব্রাহিমকে ডেকে পাঠালো। ইব্রাহিম হাজির হতেই বাদশাহ বলতে থাকে, ইব্রাহিম, আমার একটা কাজ আছে। আমার দেওয়া এই চিঠি তুমি বারখার রাজ্যের রাজাকে দিয়ে এসো, আর এই চিঠির উত্তরও তুমি সঙ্গে নিয়েই ফিরে আসবে। ইব্রাহিম এবার ওই চিঠি নিয়ে নিজের ঘরে ফিরে এলো। এবার সে চিঠিটি নিজের বিছানার বালিশের তলায় রেখে দিল, আর রওনার জন্য নিজের দরকারি জিনিস গোছাতে শুরু করে দিল। রাতে ঘরে বিশ্রাম করে সকাল হতেই সে রওনা দিয়ে দিল। এবার বাদশাহ তার চাল চালতে শুরু করে দিল। ইব্রাহিম রওনা দিয়ে শহর পেরিয়ে যাওয়ার পরেই বাদশাহ হঠাৎ করেই ইব্রাহিমের ঘরে পৌঁছে গেল, আর নিজের হাত দিয়ে দরজা খটখটাতে লাগলো। ইব্রাহিমের স্ত্রী ভেতর থেকে বলল, কে আপনি? তখন বাদশাহ উত্তর দেয়, আমি বাদশাহ, তোমার শহরের মালিক। ইব্রাহিমের স্ত্রী খুব অবাক হয়ে গেল, আর মনে মনে ভাবলো, বাদশাহ অকারণে তার কুঠিতে কি কারণে এলো। এবার দরজা খুলেই ইব্রাহিমের স্ত্রী বলল, মহামান্য বাদশাহ, আপনি আমাদের এই গরিব কুঠিতে কিভাবে? এবার বাদশাহ বলল, আমি আজ তোমার এখানে গেস্ট হয়ে এসেছি, তাই আমাকে আজ খুশি করার দায়িত্ব তোমার। এই বলে বাদশাহ ওই ঘরে প্রবেশ করে পালঙ্কের ওপর বসে পড়ে। ইব্রাহিমের স্ত্রী বাদশার উদ্দেশ্য বুঝতে পেরে বলতে লাগলো, বাদশাহ মহোদয়, আপনার এইভাবে আমার কাছে আসা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, আর আমার কোনো দোষ আছে বলেও মনে হয় না। এই কথা শুনে বাদশাহ রেগে বলল, এই, তুমি কি বলতে চাইছো? মনে হয় তুমি আমাকে ঠিক মতো চিনতে পারোনি। আমি তোমাদের বাদশাহ আর এই শহরের মালিক। ইব্রাহিমের স্ত্রী বলল, আমি জানি যে আপনি এই শহরের মালিক, কিন্তু বয়স্ক ব্যক্তিরা বলে থাকে, সিংহের যতই ক্ষুধা লাগুক না কেন, সে কোনোদিনও অন্যের ছেড়ে যাওয়া এঁঠো খায় না। আর বলতে থাকে, আপনি ওই থালায় খেতে এসেছেন যে থালা আপনার পোষা কুকুর অনেক আগের থেকেই এঁঠো করে রেখে দিয়েছে। বাদশার এবার ওই মহিলার কথায় নিজেকে খুব লজ্জিত মনে হতে লাগলো, আর তৎক্ষণাৎ ওই মহিলাকে ছেড়ে হঠাৎ করেই চলে যেতে লাগলো, কিন্তু তাড়াহুড়োতে নিজের জুতো নিতেই ভুলে গেল। ওদিকে ইব্রাহিমের অর্ধেক রাস্তায় মনে পড়লো যে চিঠি বাদশাহ তাকে দিয়েছিল, সেই চিঠি তো সে ঘরেই ছেড়ে চলে এসেছে। সে এবার তার ঘোড়াকে তীব্র গতিতে পেছনে ঘুরিয়ে নিয়ে নিজের ঘরের দিকে ফিরে চলল। ইব্রাহিম যখন নিজের ঘরে পৌঁছালো, তখন সে বালিশের নিচ থেকে চিঠি নেওয়ার সময় তার চোখ পালঙ্কের নিচে গেল, যেখানে বাদশাহ তাড়াহুড়োতে নিজের জুতো নিতেই ভুলে গেছে। এবার ইব্রাহিম সবকিছু মুহূর্তের মধ্যে বুঝে গেল। এবার তার মাথা গোল হয়ে ঘুরতে লাগলো, আর বুঝতে পারলো যে বাদশাহ কেন তাকে অন্য রাজ্যে চিঠি দেওয়ার জন্য পাঠিয়েছেন, কারণ বাদশাহ তার মনের ইচ্ছা পূরণ করতে পারে। ইব্রাহিম কাউকে কিছু না বলেই চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। চিঠি নিয়ে সে রওনা দিয়ে দেয়, আর বাদশাহর দেওয়া সমস্ত কাজ সমাপ্ত করে সে ফিরে আসে। এরপর যখন সে বাদশাহর কাছে গেল, তখন বাদশাহ তার কাজে সন্তুষ্ট হয়ে বকশিস হিসাবে তাকে 100 স্বর্ণ মুদ্রা দিল। ইব্রাহিম সেই মুদ্রা নিয়ে বাজারে পৌঁছায়, আর বাজার থেকে খুব দামি শাড়ি আর সঙ্গে কিছু চমৎকার জিনিস কিনে ফেলে। এবার সে নিজের ঘরে পৌঁছে তার স্ত্রীকে সালাম করে আর বলে, চলো, তোমাকে আমি তোমার বাবার বাড়িতে ছেড়ে দিয়ে আসি। তখন তার স্ত্রী বলল, সে না হয় ঠিক আছে, কিন্তু সঙ্গে এত কিছু কেন? তখন ইব্রাহিম বলতে থাকে, বাদশাহ এসব বকশিস দিয়েছেন, আর আমিও চাই তুমি এগুলো পরে আর সঙ্গে নিয়ে তোমার বাবার বাড়ির সবাইকে দেখাও। তখন স্ত্রী বলতে থাকে, ঠিক আছে, তুমি যেমন চাও তেমন হবে। এই বলে স্ত্রী তৈরি হয়ে নিজের স্বামীর সঙ্গে তার বাবার বাড়িতে রওনা দিল। শ্বশুর বাড়িতে জামাই, মেয়ে আর তাদের সঙ্গে নিয়ে আসা এত সামগ্রী দেখে সবাই খুব খুশি হয়ে যায়। এবার ইব্রাহিম পরের দিনই স্ত্রীকে তার বাবার বাড়িতে ছেড়ে চলে আসে। এরপর 1 মাস পেরিয়ে গেলেও সে না তো স্ত্রীকে আনতে যায়, আর না তো তাকে ফিরিয়ে নিয়ে আসার নাম নেয়। এর কিছুদিন পর ইব্রাহিমের শালা তার সঙ্গে দেখা করতে আসে,
আর বলতে থাকে, আপনার নিজের স্ত্রী আর শ্বশুর বাড়ির ওপর এত রেগে থাকার কারণ কি? যদি না বলো তবে আমরা তোমাকে কাজীর কাছে বিচারের জন্য নিয়ে যাব। এবার সে বলতে থাকে, তোমরা যা চাও তাই করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার বোনের এমন কোনো ইচ্ছা ছিল না যা আমি পূরণ করিনি। এরপর শ্বশুর বাড়ির লোকেরা ইব্রাহিমকে কাজীর কাছে নিয়ে আসে। তখন কাজী রাজমহলে বাদশার কাছেই বসেছিল। এবার মেয়ের ভাই রাজমহলে এসে কাজীর কাছে বলতে থাকে, কাজী সাহেব, আমরা এক ফলে ভরা বাগান আর সঙ্গে মিষ্টি জলের কুয়া এই ব্যক্তিকে দান করে দিই, কিন্তু এই ব্যক্তি আমাদের দেওয়া বাগানই খারাপ করে দেয় আর সব ফলও খেয়ে নেয়, আর মিষ্টি জলের কুয়াও নোংরা করে দেয়, আর তাতে হাত দিতে চায় না। কাজী সাহেব সবকিছু শুনে বলতে থাকে, হ্যাঁ তো বলো ইব্রাহিম, এবার তুমি এই ব্যাপারে কি বলতে চাও? তখন ইব্রাহিম উত্তর দেয়, কাজী সাহেব, যে বাগান আর কুয়া আমাকে দেয়া হয়েছিল সেই বাগান আর কুয়া আমি ব্যবহার করলেও তার থেকে আরো ভালো অবস্থায় আমি সাজিয়ে করে ফিরিয়ে দিয়েছি। তখন কাজী বলে, হ্যাঁ ইব্রাহিম, তুমিও বলো এই বাগান ফেরতের আসল কারণ কি? তখন ইব্রাহিম বলতে থাকে, কাজী সাহেব, আমি এই বাগান ঘৃণার কারণে ফিরিয়ে দিইনি। আমি এই জন্য ছেড়ে দিয়েছি যে একদিন যখন আমি হঠাৎ করেই এই বাগানে প্রবেশ করি, তখন ওই বাগানে সিংহের পায়ের চিহ্নের থাবা দেখতে পাই। আমার মধ্যে খুব ভয় করতে শুরু করে দেয়। এই সিংহ যখন একবার ওই বাগানে এসেছে তখন এর পরও আসতে পারে। হয়তো কোনোদিন এমনও হতে পারে আমার বাগান আর মিষ্টি কুয়া বাঁচানোর চেষ্টাতে ওই সিংহের খারাপ লাগতে পারে। এইভাবে অসুবিধার কারণে ওই সিংহ হয়তো কোনোদিন আমাকে খেয়েও ফেলতে পারে। তাই ওই সিংহের ভয়ে আমি ওই বাগানে যাওয়া বন্ধ করে ওই বাগান তার মালিকের কাছে ফিরিয়ে দিই। বাদশা তখন চুপচাপ সবকিছু শুনতে থাকে, কিন্তু এরপর হঠাৎ করে উঠে বলতে থাকে, হ্যাঁ, এটা একদম ঠিক যে সিংহ ওই বাগানের কাছে এসেছিল, কিন্তু ওই সিংহ ওখানে কিছুই করতে পারেনি। না তো বাগানকে স্পর্শ করতে পেরেছে, না তো তার ফল খেতে পেরেছে। কিন্তু ওই বাগানের এত অসম্ভব ঝাঁজ দেখে ওই সিংহকে ওখানে শুধুমাত্র পায়ের ছাপ ফেলেই চলে আসতে হয়েছে। ভগবানের দিব্যি বলছি, আমি আমার জীবনে এমন শক্তপোক্ত বাগানের দেওয়ালকে কোনোদিনও দেখিনি। আর ওই সিংহ এমন শিক্ষা পেয়েছে যে সে আর কোনোদিনও ওই বাগানের আশেপাশেও ঘেঁষবে না। তাই এটা ঠিক যে যে ঘরের ভিত আর দেওয়াল মজবুত হয় সেই ঘর অন্য কেউ যতই শক্তিশালী হোক না কেন ওই ঘরে প্রবেশ করতে পারে না। এই কথা শুনে ইব্রাহিম নিজের ঘরে ফিরে আসে আর বিবাহিত স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসে। আর ওই কাজে বুঝতেই পারলো না যে ঘটনা ঠিক কি ঘটেছিল, আর তার কিছু বলার আগেই সব কেস কি করে মিটে গেল। তাই সব থেকে ভালো ঘরের ঘটনা ঘরের মধ্যেই লুকিয়ে রাখো, তাকে ভেতরের খবর অন্য কেউ টেরও না পায়। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। প্রথমবার কাউকে ভালোবেসে যখন নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটাই উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকেই আর ভালোবাসতে ইচ্ছে হবে না। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। 1, যে মেয়ের অতীত ভালো না। 2, যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। 3, যে মেয়ের রূপের অহংকার বেশি। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সবকিছুকে পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, যদি দুজনের মাঝখানে তৃতীয় কেউ চলে আসে তখনই গ্রহণ লেগে যায়। স্বামীকে আঘাত দিয়ে এই 10টি কাজ কখনোই করবেন না, এবং স্ত্রীর করা এই 10টি ভুলের কারণেই হতে পারে বিবাহিত জীবনের সমাপ্তি। এর মধ্যে 3 এবং 7 নম্বর কারণের জন্য বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে। পৃথিবীতে এমন কিছু টাইপের স্ত্রী রয়েছে যারা তার স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে। নাম্বার 1, আমি যেমন আছি তেমনই থাকবো, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমার স্বাধীনতায় কোনো বাধা দেওয়া যাবে না। অনেক মেয়েরাই নিজের স্বামীকে অগ্রাহ্য করে নিজের খেয়াল খুশি মতো থাকতে চায়,
এই ধরনের কাজ করা বা এভাবে চিন্তা করা মোটেও ভালো কাজ নয়। আপনাকে অবশ্যই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি যদি এমনটা ভাবছেন বা এমনটা করছেন, তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে। তাই যতটা সম্ভব নিজেকে এমন চিন্তা থেকে দূরে রাখুন, ভালো চিন্তা করুন। নাম্বার 2, স্বামীর আগে অন্যদেরকে প্রাধান্য দেওয়া। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর আগে নিজের বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেন। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে আপনি বাড়িতে রেখে চলে গেলেন বন্ধুদের সাথে শপিং করতে, কিন্তু যেহেতু ছুটির দিন আপনার স্বামী আপনাকে একান্তে পাশে চাইতেই পারেন, কিন্তু আপনার এমন আচরণে আপনার স্বামী খুবই আপসেট হয়ে পড়েন। নাম্বার 3, স্বামীকে না জানিয়ে লুকিয়ে টাকা হাতাবেন না। স্ত্রীর এই অভ্যাসটা বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে না। আপনার যদি খুবই টাকার প্রয়োজন পড়ে, অন্তত একবার তাকে জানান। তিনি আপনার যতটা সম্ভব ততটা প্রয়োজন মেটাচ্ছেন, আর কটা টাকা দিতে পারবেন না? তাই এই অভ্যাসটা থাকলে এটা ছেড়ে দিন। নাম্বার 4, স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামীর করা কোনো কাজ আপনার অপছন্দ হতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা বা অন্য মানুষের সামনে তাকে অপমান করা, এইসব থেকে বিরত থাকুন। নাম্বার 5, শারীরিক মিলন নিয়ে তুলকালাম করবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার যদি শারীরিক মিলন নিয়ে কোনো রকমের অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে সাহায্য করুন, তাকে সাহস দিন, দরকার হলে চিকিৎসকের পরামর্শও নিন। নাম্বার 6, যে কোনো জিনিস তাকে বারবার মনে করাবেন না। স্বাভাবিকভাবেই আপনাকেও যদি একটা কথা নিয়ে বারবার কেউ বলে বা কোনো একটা কাজের কথা বারবার মনে করিয়ে দেয়, সেক্ষেত্রে আপনিও অবশ্যই বিরক্ত হবেন। ঠিক একইভাবে আপনার স্বামীও আপনার এই ধরনের কাজে বিরক্ত হতে পারেন। নাম্বার 7, ঘরের কাজ করার জন্য স্বামীকে বাধ্য করবেন না। কাজে সাহায্য করা, নিজের কাজ নিজে করা, সেটা এক জিনিস, এবং স্বামীকে গৃহকর্ম করতে বাধ্য করা সেটা আলাদা জিনিস। আপনার স্বামীকে বলুন আপনার সাথে কাজে সাহায্য করতে, কিন্তু তাকে সব গৃহকর্ম করার জন্য বাধ্য করতে পারেন না আপনি। নাম্বার 8, স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করবেন না। এখনকার দিনের অনেক মেয়েরাই স্বপ্নবিলাসী হয়ে থাকেন। তারা মনে করেন যে তাদের স্বামী হবে রূপকথার সেই ঘোড়ায় চড়ে আসা রাজপুত্র, যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকেও সম্ভব করে দেবে। এমনটা না ভাবাই ভালো, বরং বাস্তবতাকে সহজে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নাম্বার 9, কথায় কথায় মিথ্যে বলবেন না। মিথ্যে আমরা কম বেশি সবাই বলে থাকি। পুরুষরাও যে তার স্ত্রীর কাছে মিথ্যে বলে না, এই ধারণাও ঠিক নয়। কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় বারবার মিথ্যে বলেন, নিজের করা দোষ অন্যের উপরে চাপিয়ে দেন। আর এইসব করলে আপনার স্বামী খুব দ্রুতই আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। নাম্বার 10, নিজের আশা মেটানোর জন্য স্বামীকে অত্যধিক চাপ দেবেন না। ধরুন আপনার কোনো দামি কসমেটিক্সের প্রয়োজন পড়েছে, কিন্তু আপনার স্বামী হয়তো সেই জিনিসটা কিনে দেওয়ার মতো অবস্থায় নেই। একটু ধৈর্য রাখুন, পরে নিয়ে নেবেন। কেন একটা সামান্য জিনিস নিয়ে স্বামীকে বারবার মেন্টালি প্রেশার করবেন? আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন করে ফেলুন, দেখবেন অনেক সুখী হবেন। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই। মহাভারত থেকে শিক্ষা, এই 14টি কাজ কখনোই করো না। 1, যুধিষ্ঠিরের মতো জুয়া কখনো খেলো না। 2, কর্ণের মতো কখনো কোনো দুষ্টু ব্যক্তির থেকে সাহায্য নিও না। 3, দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় গিয়ে হেসে ফেলো না। 4, ধৃতরাষ্ট্রের মতো পুত্রমোহে পড়ে যেও না। 5, দ্রোণাচার্যের মতো অর্ধ সত্যকে কখনো বিশ্বাস করো না। 6, পাণ্ডুর মতো কাজের কাছে কখনো নিজেকে বশীভূত করে ফেলো না। 7, গান্ধারীর মতো কখনো কোনো অন্ধ ব্যক্তিকে অনুসরণ করতে যেও না। 8, কুন্তির মতো নিজেকে কখনো অনুচিতভাবে প্রয়োগ করো না। 9, ভীষ্মের মতো অনুপযুক্ত প্রতিজ্ঞাতে নিজেকে কখনো বেঁধে ফেলো না। 10, দুর্যোধনের মতো অনুচিতভাবে নিজেকে কখনো গরম করে ফেলো না। 11, দুঃশাসনের মতো নারীকে কখনো অপমান করো না। 12, অশ্বত্থামার মতো নিজেকে কখনো অনিয়ন্ত্রিত করে ফেলো না। 13, পরীক্ষিতের মতো
ক্রোধে এসে অনুচিত কাজ করে ফেলো না। 14, শল্যের মতো কাজে নিরুৎসাহ করা বন্ধুর থেকে সঙ্গত ছেড়ে দেওয়াই ভালো। এই 5টি কাজ অবশ্যই করবেন। 1, শ্রীকৃষ্ণের মতো ধর্মের সাথে থাকুন আর ধর্মকে ভালোবাসুন। 2, বিদুরের মতো স্পষ্টবাদী আর শুভ চিন্তাবাদী ব্যক্তি হয়ে থাকুন। 3, অভিমন্যুর মতো বীর হন। 4, ঘটোৎকচের মতো ধর্মের কাজে বলিদান হন। 5, অর্জুনের মতো নিজের লাগামকে ভগবানের হাতে সঁপে দিন। অধর্ম আর অত্যাচার হতে থাকা দেখা সত্ত্বেও যারা নিজের মাথাকে নত করে দেয়, তাদের মাথা তো একদিন কাটবেই। মহাভারত হলো তার সাক্ষী। তাই এই সংসারে মহাভারত এখনো বেঁচে আছে। আমাদের এই জীবনের সফলতার দিকগুলো এই কথার উপর নির্ভর করে থাকে কি আমাদের পরামর্শদাতা কি। দুর্যোধন শকুনির কাছ থেকে পরামর্শ নিত, আর অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে। মনে রাখবেন, ধূর্ত ব্যক্তিরা যদি বোঝানোতেই বুঝে যেত, তবে বাঁশি বাজাতে থাকা শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত হতে দিত না। যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে কেউ কোনোদিনও যুদ্ধ জিততে পারে না। যুদ্ধ করতে হয় মহাভারতের মতো, কখনো নিজেদের সঙ্গে, কখনো পরের সঙ্গে, কখনো নিজের সঙ্গে, তো কখনো স্বধর্মের জন্য। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা হয়তো অন্য কেউ দখল করবে। জীবনটা এখন হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন ঠিকই এলোমেলো হয়ে যায়। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। কারোর পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? প্রত্যেকটা সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো। কানেকশন যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে তোমার জীবনে অনেক শক দেবে, আর কানেকশন যদি ঠিক হয় তাহলে সেটা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে। 32 রকমের যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। ব্যবহারই বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারী ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। যদি ফোকাস দাও প্রবলেমের উপর, তাহলে তোমার প্রবলেম আরো আসবে, কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপর, তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা সেটাও দেখতে হয়। ভালোবাসি তো সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তই পড়ে। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়। সত্যিকারের ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবের সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন থেকেই অনেক ভালো থাকবেন। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। ভাগ্য যেমন না চাওয়াতেও অনেক কিছু দেয়, তেমনি না চাওয়াতেও
অনেক কিছু কেড়ে নেয়। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। কোনো কিছুতে খুব বেশি আনন্দিত বা দুঃখিত হওয়ার কিছু নেই। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলোকে গুরুত্ব দিয়ে কেনেন, বছর শেষে সেই বইগুলোকেই কেজি মাপে বিক্রি করে দেন। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পরে সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছু। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত। নিজের জন্য নিজে বাঁচো, নাইবা দিল কেউ গুরুত্ব। মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি সে যখন সত্যি কথা বলেও। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুক, কেউ ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু করার একটা সামর্থ্য আছে তার উপর। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না। তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয় হয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদেরকে পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত আর মজবুত হয়। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো। সমস্যা সবার জীবনেই আছে। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদেরও যখন সংসার ভেঙে যায়, তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে গেলে টাকা পয়সা বা সুন্দর চেহারার দরকার নেই। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কি অদ্ভুত, এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না, অথচ কেউ একজন ভালো না বেসেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে, এর সাথে আমার কেন বিয়ে হলো। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হোক, এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয় কাউকে বলো না। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে। মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে সেটা কেউ বুঝে উঠতে পারে না। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্যও লোক পাবে না। যার কথা ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু করে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। বদলে সবাই যায়, কেউ আগে, কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও
শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেন পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। তুমি যদি কাউকে একবার মিথ্যে কথা বলো, তাহলে তার কাছে তোমার সব সত্য কথাতেও প্রশ্ন চিহ্ন থাকবে। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে করে, সত্যিই কান্না করছে নাকি লোক দেখানো। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক হওয়া উচিত বাতাসের মতো, নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ঠিক ততটাই বেশি হবে। যতই উপকার করো, মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একদিন ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। কখনো কখনো সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য। ভাগ্য বদলে যায় যদি লক্ষ্য স্থির থাকে আর সেটা পূরণ করার জেদ থাকে, নয়তো সারা জীবন কেটে যায় ভাগ্যকে দোষ দিতে দিতে। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে তোমার কাছেই একটা জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া। তাতে কতটা কষ্ট হয় হোক, সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। কিছু মানুষের খুব চুলকায় মানুষের ভালো দেখলে, এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সেই সুযোগ সবাইকে দেয় না। সুখ নেই এই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তোমার নিজেরই ঠকে যাওয়া। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে তারাই প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। জীবনে টাকা ইনকাম করো আর না করো, কিন্তু নিজের প্রতি সৎ থেকো, এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম আসবে। যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য কখনো চোখের জল ফেলো না, শুধু তাকে হালকা একটু স্মাইল দিয়ে থ্যাংক ইউ জানিও, কারণ সে তোমাকে তার থেকেও বেটার কাউকে খোঁজার অপশন দিয়েছে। মনোবিজ্ঞানীরা বলেন, 1. কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে, তবে সে ভেতর থেকে অনেক একা। 2. যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। 3. যদি কেউ কম কথা বলে এবং যেটুকুই বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। 4. যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। 5. যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6. যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল প্রকৃতির। 7. যদি কেউ খুব ছোট ছোট বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। জীবনে কত মানুষই তো আসে, কত কথাই তো দেয়, কিন্তু আদৌ কি সবাই সব কথা রাখে? কেউ রাখে না, সবাই শুধু অভিনয় করে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। যে মানুষ মিথ্যা বলে আজ কাউকে ঠকাচ্ছে, কাল সে চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বললেও কোনো মানুষ তা বিশ্বাস করবে না। ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।